এখন শিক্ষকরা অধীর আগ্রহে বসে আছে কবে বদলির প্রজ্ঞাপন হবে। আমরা বলে আসছি যে অন্তত পক্ষে দূরত্ব বিবেচনা করেও যদি আপনারা বদলিটা শুরু করেন, শিক্ষকদের মনে একটা আস্থা ফিরে আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার বদলি নিয়ে কাজ করছে। বিগত সরকারের মতন 2 বছর 3 বছর কর্মশালা করে পার করছে না। আপনারা এখন আমাদেরকে পরামর্শ দেন, আমরা আইনবিদের সাথে আলোচনা করে আপনাদেরকে খসড়া প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা দিব। এটা কি আমাদের দায়িত্ব না আপনাদের দায়িত্ব? যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিচ্ছেন, শিক্ষকদের সকল সমস্যার সমাধানের দায়িত্ব আপনারা নিয়েছেন, এই দায়িত্ব কি আপনাদের উপর না? যদি আপনাদের উপর হয় তাহলে আপনারা কেন আমাদেরকে বলেন যে আইনবিদের সাথে আলোচনা করে খসড়া প্রস্তাবনা নিয়ে যেতে? আপনারা কি আমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখেন না? আর বেশি বুদ্ধি রাখেন বলেই তো আপনার 1 মাসের বেতন আর আমাদের 1 বছরের বেতন বলতে কষ্ট লাগে যে আমি এমন শিক্ষক, আমাকে 12,500 টাকা, 11,775 টাকা বা 70 টাকা দিয়ে আমাকে সম্মানিত করা হয়। আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনার সংগঠন এই শ্বেতপত্র প্রকাশ করেছে, এখানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের একটা দুঃখ দুর্দশার কথা বলা হয় নাই। যাই হোক, না বলেছে নাই, যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা একাধিকবার বলেছে যে মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে বেশি অবহেলিত, আমরা কিছুটা হলেও স্বস্তি পাই। মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়গুলো জেনেছেন, আর জেনেছেন বলেই উনি বলেছেন যে 15 বছর যাবৎ অনেক শ্রেণী পেশার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত থাকার কারণে তারা এখন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে এবং তারা রাজপথে আন্দোলন করছে। আমরা তাদের বিরুদ্ধে তো হার্ড লাইনে যেতে পারি না, তবে তাদেরকে আমরা আশা দিচ্ছি এত দ্রুত সমাধান করতে পারবো তা কিন্তু আমরা পারছি না। এবং এখন আমরা যতজনের কাছে যাই শুধু অনার্থিক বিষয় নিয়ে কিন্তু যাই না, যেহেতু আমাদের ঈদ সমাগত। আমরা জানি যে এখন থেকে যদি সিদ্ধান্ত না নেওয়া হয়, এখন থেকে যদি উপদেষ্টা ক্যাবিনেটে যদি সিদ্ধান্ত না নেয়, অর্থ মন্ত্রণালয়ে যদি সিদ্ধান্ত না দেয়, তাহলে এবার ঈদেও হয়তো বা আমাদেরকে শিখি ঈদ বোনাসই পেতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আবারও এই সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আবারও আমরা যাব, স্মরণ করিয়ে দিব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যার কথা জানাবো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উনি বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গণনীতি বিশ্লেষক। তিনি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ডিস্টিংগুইশ ফেলো এবং প্রথম নির্বাহী পরিচালক। তিনি একটা অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ করেছেন, আমরা ইতিমধ্যে তা দেখেছি এবং এটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উনি জমা দিয়েছেন। শিক্ষকতার মতো মহান পেশা জনবল ধরে রাখতে দ্রুত বেতন ভাতা এবং সুবিধা বাড়ানো উচিত। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য ওনারা তুলে ধরেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। এই অর্থনৈতিক শ্বেতপত্রের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়টা উঠে আসে নাই। আমার মনে হয় যে সিপিডির এই বিষয়টা একটু আমলে আনা উচিত ছিল, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রায় 97 থেকে 98% দায়িত্ব পালন করে আসছে বেসরকারি শিক্ষকরা। সেই বেসরকারি শিক্ষকদের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় একটা শ্রেণী পেশা যেটা মাধ্যমিক পর্যায়ে, তাদের কথা উঠে আসে নাই। উঠে আসা উচিত ছিল, এমনটাই আমি মত প্রকাশ করতে চাচ্ছি। এখানে বলা হয়েছে যে 15 বছর যাবৎ প্রাথমিক শিক্ষকরা তারা 13তম গ্রেড পান। তাদের বেতন সর্বসাকল্যে প্রায় 19,000 টাকার মতো হয়। বাড়ি ভাড়া সব কিছু নিয়ে তাদের বেতন প্রায় 19,000 টাকার মতো হয়। পার্শ্ববর্তী দেশগুলোতে তার চেয়ে বেশি বেতন পান, এই কথাটা তুলে ধরা হয়েছে। আমি সেই অর্থনৈতিক বিষয়ক ফেলো, যিনি সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের কাছে সম্মান প্রদর্শনপূর্বক কথাটা বলতে চাই। মাননীয় দেবপ্রিয় ভট্টাচার্য স্যার, আপনি কি জানেন যে মাধ্যমিক পর্যায়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তারা বিসিএস পরীক্ষার ন্যায় একাধিক পরীক্ষায় তারা সম্মুখীন হয়ে তারা কিন্তু মাধ্যমিক পর্যায়ে জয়েন করে।
যেমন অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা এনটিআরসির পরীক্ষাতে প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা দেয়, তারপর রিটেন পরীক্ষা দেয়, তারপর ভাইভা পরীক্ষা দেয়, তারপর জাতীয় মেধা তালিকা তৈরি করা হয়, পুলিশ ভেরিফিকেশন হয়, আরও অনেকগুলো ধাপ পেরিয়ে তারা শিক্ষকতা পেশাটাকে হৃদয়ে লালন করে বলে তারা মাধ্যমিক পর্যায়ে যোগদান করেছে এবং তাদের চাকরিতে যোগদানের প্রবেশ থেকে যেই ধরনের কালো আইন রচিত আছে সরকারি এবং বেসরকারিদের মধ্যে, সিপিডির নেতৃবৃন্দ আপনারা কি জানেন যে সরকারি প্রতিষ্ঠানে ঢোকার সাথে সাথেই তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয় আর আমাদেরকে 11তম গ্রেড দেওয়া হয়। তারপর যতদিন পর্যন্ত আমার এমপিও হয় না ততদিন পর্যন্ত আমার অভিজ্ঞতা কাউন্ট করা হয় না। আমি যদি 5 বছরও প্রতিষ্ঠানে চাকরি করি না কেন আমার কোনো অভিজ্ঞতা কাউন্ট করা হবে না। এটা কি আপনারা জানেন? তাছাড়া এমপিও ভুক্তির পর থেকে যদি আমার বিএড না থাকে, বিএড করতে যদি আরও 2 বছর বা 3 বছর লাগে, ম্যানেজিং কমিটিকে খুশি করতে যদি আরও কয়েক বছরও লেগে যায়, মানে আমার যদি 4-5 বছর লাগে যে বিএড কমপ্লিট করতে, সেই বিএড কমপ্লিট করার পর সন্তোষজনক 10 বছর চাকরি করলে আমাকে প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হবে। এই বিষয়টা কি আপনারা জানেন কি না? আর যদি না জানেন, আমার দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন যেন তাদের নজরে আসে বা যথাযথ কর্তা ব্যক্তিদের নজরে আসে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো বা বলে থাকবেন যে এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কী লাভ। প্রথমত উত্তরটা দিয়ে নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম একটা শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে নাকি একেবারে রাষ্ট্রের উপর থেকে নিয়ে নিম্ন পর্যন্ত সকলেই তা শুনতে পায়, দেখতে পায়। হয়তোবা অর্থনৈতিক বিষয়গুলো শুনলে জবাব দিলে তাদের দিতে হবে, এই জন্য তারা এড়িয়ে যায়। তারা কিন্তু সব শোনেন, সব জানেন। দেবপ্রিয় ভট্টাচার্য যদি নাও বলে থাকেন, আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু একাধিকবার বলেছেন যে মাধ্যমিক শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। যাই হোক, আমি যাদেরকে নিয়ে আগে শুরুটা করেছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে 10ম গ্রেডের দাবি, এটি কিন্তু অত্যন্ত একটা যৌক্তিক দাবি। আমি চাই যে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদেরকে যেন 10ম গ্রেড দেওয়া হয়, তাদের দাবিটা যেন মেনে নেওয়া হয়। আমি একজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষক হয়ে তাদের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। পাশাপাশি আমাদেরকে কিভাবে মূল্যায়ন করা উচিত এটা রাষ্ট্রযন্ত্র ভেবে দেখা উচিত। আর এগুলো শুধু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছি তা নয়, আমরা কিন্তু সরকারের প্রত্যেকটা দফতরে দিয়েছি। ইদানিং আপনারা দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন তারা কৌশলের অবলম্বন করেছে। কিভাবে? তারা বলেছে যে আপনারা রাস্তায় নয়, রাজপথে নয়, আপনারা সরাসরি আমাদের কাছে আসেন, লিখিতভাবে অভিযোগগুলো দেন বা আপনাদের চাওয়াগুলো দেন। আমরা এই বিষয়গুলো নিয়ে একাধিকবার ফলো আপ করবো এবং এটা বাস্তবায়ন করব। এই যে ফলো আপ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার 10 থেকে 15 দিনের মধ্যেই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রায় 12-13 জন নেতৃবৃন্দ গিয়ে সাক্ষাৎ করে, এখানে একজন উপদেষ্টার বাবাও সাথে ছিলেন। তো মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রত্যেকটা বিষয়ে খুব গুরুত্ব সহকারে শুনেছেন এবং আমাদের প্রত্যেকটা সমস্যার কথা শুধু মৌখিক নয়, 1 ঘন্টা যাবৎ যে শুধু মৌখিক বলা হয়েছে তা নয়, লিখিত আকারেও কিন্তু দেওয়া হয়েছে। এখানে স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা, মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকের সমস্যাগুলো এখানে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আপনারা লিখিত আকারে দিয়ে যান, আমি বয়স্ক মানুষ, আমার মনে নাও থাকতে পারে, আমি বিষয়গুলো স্টাডি করব, দেখব। আর আমরা যে হিসাব নিকাশ দিয়েছি যে প্রতিষ্ঠান জাতীয়করণ করতে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হয় না, উনি মুচকি হাসলেন এবং বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার তা পারবে কিনা জানি না, আমরা কতদিন ক্ষমতায় থাকবো তাও জানি না, তবে আর জাতীয়করণ হলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়গুলো আমরা আমলে নিব। এবং উনি যথেষ্ট পজিটিভ ছিলেন, এখনও আছেন। কিন্তু মাঝখানে যারা মধ্যস্থতা করে, যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, অর্থ মন্ত্রণালয়, তাদের কাছে গেলেই তারা আর কোনো আলোচনা করে না। যাই হোক, কিভাবে আলোচনা করতে হয় আমরা কিন্তু ইতিমধ্যে সবগুলো দফতরে গিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করতে পারলেও ওনার একান্ত সহকারী, বিশেষ সহকারী সকলের সাথেই আমাদের আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে আমাদের কাগজগুলো দিয়ে রিসিভ করে নিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টাও জানেন। শুধু তাই নয়, আপনারা জানেন আমি প্রচার করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরে গেছেন।
যখন ঘুরতে এসেছেন এটা একান্তই গোপনীয় বৈঠক ছিল, কাউকে তা প্রকাশ করা হয় নাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু শিক্ষকদের সকল দাবি দেওয়ার বিষয়গুলোও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং শিক্ষায় যে কি সমস্যা আছে সব কিছু বলা হয়েছে। জানার পর সব কিছু আটকে গেছে শুধুমাত্র অর্থের কাছে। তো আমরা এই অর্থের টানাপোড়েনের কথা স্বাধীনতার 53 বৎসর যাবৎ আমরা শুনে আসছি। আর কতদিন শুনতে হবে আমরা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সব ধরনের কৌশল অবলম্বন করে যাচ্ছি, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সখ্যতা বজায় রাখা। এই জন্য আমাদের 2 জন উপদেষ্টার বাবা এবং বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সমন্বয়কদের সাথেও কিন্তু আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, প্রতিনিয়ত, মাঝখানে গ্যাপ দিয়ে নয়, প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। এই দায়িত্ব শুধু আমি একা নিয়ে নেই, আমাদের সংগঠন কয়েকটা সেল গঠন করা হয়েছে, তারা প্রতিনিয়ত শুধু এই যোগাযোগগুলো করবে, যার যেখানে পরিচিতি আছে সেইভাবে তারা যোগাযোগ করবে। আশা করতে পারি যে কিছুদিনের মধ্যেই হয়তোবা ভিপি নূরকে উনি যেহেতু আমাদেরকে বলেছেন যে নিয়ে যাবেন, ওনার মাধ্যমে আর নচেত মাননীয় প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী বা একান্ত সহকারী যাকেই বলেন, সবার সাথে আমরা যোগাযোগ করছি একান্তভাবে কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসা যায়। কারণ আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার সমস্যার সম্মুখীন হোক শিক্ষকদের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কারণে। কেন এই কথাটা বললাম? আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা 25 জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাব এবং লক্ষাধিক শিক্ষক উপস্থিতি হলে এখান থেকেই প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা অর্থাৎ তালা ঝুলানো কর্মসূচি দিব যতদিন না আমাদের দাবি পূরণ হয়। এই কথাগুলো আমরা যখন বিভিন্ন সমন্বয়কদেরকে বা বিভিন্ন জায়গায় বলেছি বা ছায়া সরকার যারা তাদেরকে আমরা যখন বলেছি, তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনারা টেবিল টকের মাধ্যমে অর্থাৎ আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করেন। আমরা চাই যে শিক্ষকরা ভালো থাকুক, শিক্ষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে এবং রাষ্ট্র সুষ্ঠুভাবে বিনির্মাণ হবে। এই কথাটা কিন্তু আমার কথা নয়, এটা বিভিন্ন সমন্বয়ক এবং যাদের সাথে কথা বলেছি তাদের কথা। তারা বলেছে যে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ করেন এবং বিভিন্ন জায়গায় এগুলো রিপোর্ট করেন যেন আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমরা তো রিপোর্ট করি, সেই রিপোর্টগুলো প্রচার হয় না, আপনারা শেয়ার করেন না, প্রচারিত হয় না। আমাদের কথাগুলো এখন হয়তোবা বলতে পারেন যে আপনারা সংবাদ সম্মেলন করেন। হ্যাঁ, আমরা সংবাদ সম্মেলন করেও যদি করি, আমরা কিন্তু চূড়ান্ত আন্দোলনের আগে সংবাদ সম্মেলন করব, রাউন্ড টেবিল কনফারেন্স করব এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারবো আশা করি। যদি নাও করতে পারি, আবার মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা আরও কয়েকজন উপদেষ্টার সাথে আমরা বসে আলোচনা করে তাদের কানে দিয়ে যে আপনারা যেহেতু আমাদের এই আসছে ঈদুল ফিতরে অন্ততপক্ষে উৎসব ভাতাটাও যদি না দেন, আমরা কিন্তু চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি। কেন এই কথাটা বললাম? কারণ আমরা প্রায় 21 বৎসর যাবৎ শিখি ঈদ বোনাসের যাতনা ভুগছি। ঈদ আসলে সকল শ্রেণী পেশার মানুষরা আনন্দে উদ্বেলিত হয়, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তারা মার্কেটিং করে। আমরা তো মার্কেটিং করা দূরের কথা, আমরা দরজা লাগিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে টিভি দেখতে হয় বা বিভিন্ন গল্পগুজবে ব্যস্ত থাকতে হয়। রাষ্ট্রের এমন একটা পেশায় আমরা যোগদান করেছি বা আছি, আমরা শিক্ষকতা পেশাটাকে হৃদয়ে লালন করি বলেই আছে। আর নচেত আমাদের উপর যে কূটকৌশলের মাধ্যমে যত নির্যাতন করা হচ্ছে, রাষ্ট্রের ঊর্ধ্বতন থেকে শুরু করে একবার অধস্থান পর্যন্ত, তা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। চিন্তা করে দেখেন যে এখন যিনি ডিজি আছেন, মাননীয় ডিজি, উনি কিন্তু আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া ডিজি নয়, উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডিজি। উনি কিভাবে অনুদানের কথা বলেন? আমি প্রশ্ন করতে চাই, অনুদানের উপর ট্যাক্স হয় কিভাবে? অনুদানের উপর আবার কিভাবে ইনক্রিমেন্ট হয়? আমি প্রশ্ন করতে চাই মাননীয় ডিজি মহোদয়, আপনি কি মুখ ফসকে বলে ফেলেছেন, না আপনার বলা দরকার শিক্ষকদেরকে কূটকৌশলে রেখে আমলাদের সুরে কথা বলেছেন? আশা করি আপনার কাছ থেকে এই ব্যাখ্যা পাবো, কারণ আপনার কাছে আগামী বৃহস্পতিবার আমরা যাব। শুধু এই বিষয় না, আরও কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ব্যক্তিগতভাবে আমি সাফারার, আমার 10 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাকে প্রথম উচ্চতর গ্রেড পেতে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। কারণ আমার বিএড করতে দেরি হয়েছে, তারপর বিএড করার পরও ম্যানেজিং কমিটি আমাকে রেজুলেশন করে দেয় নাই। আমি কেন ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার বিরুদ্ধাচরণ করি এবং স্পষ্ট গলায় কথা বলি? আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় অবস্থায় বলেছি। আমার সভাপতি আমাকে বলেছে আরেকবার যদি এই কথা উচ্চারণ করেন আপনাকে কারণ দর্শানো ছাড়া আপনাকে শোকজ করবো। আমি বললাম যে হ্যাঁ, আপনি পারবেন, আপনি আমাদের সর্বোচ্চ কর্ণধার, আপনি সভাপতি, আপনি তো পারবেনই, কিন্তু আমি
কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না, আমি কথা বলি